কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান, হাই পলাশী হাই পলাশী এঁকে দিলি তুই জননীর বুকে কলঙ্ক কালিমা রাশি। পলাশীর পতনের পরপরই দেখবেন যে ব্রিটিশ যারা বা মুসলমানদের শত্রু যারা, তাদের প্রথম কাজ ছিল ইতিহাস বিকৃতি। সিরাজকে নিয়ে এ পর্যন্ত যত কাহিনী রচিত হলো সবগুলো মূলত সিরাজ বিরোধীদের দ্বারা লিখিত, যার কারণে সিরাজের উপর কখনো সুবিচার করা হয়নি। যুদ্ধটা বেশিক্ষণ নয়, একদিন ব্যাপী। সকাল 8টায় শুরু হয়েছিল এবং বিকেল 5টায় যুদ্ধের অবসান। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আমার শাসক শহীদ হয়েছেন, এটা আমরা বিশ্বের বুকে গর্ব করে বলতে পারি। এবং ইংরেজরা মূলত হিন্দুদেরকে প্যাট্রোনাইজ করেছিল, পৃষ্ঠপোষকতা দিয়েছিল, কারণ যেহেতু তারা মুসলমানদের কাছ থেকে ক্ষমতাটা গ্রহণ করেছিল। শিবাজিকে নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখেছে, পলাশী নিয়ে কিন্তু লিখেনি। কিন্তু পলাশীর একজন ঘৃণ্য ব্যক্তিকে নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, যেমন নন্দকুমার কিন্তু পলাশীর ভিলেন। কারণ পলাশীতে পরাজয়ের পিছনে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন তার মধ্যে একজন হচ্ছেন নন্দকুমারকে কিন্তু ইংরেজরা পরবর্তী ফাঁসি দিয়েছিল, এবং এটাই ছিল ভারতের ইতিহাসের প্রথম ওপেন ফাঁসি। 5 আগস্ট, আমরা 36 জুলাইয়ের সাথে অ্যাড করতে পারি। একই দিনে প্রথম কী করা হয়, ফাঁসি দেওয়া হয়। এবং অথচ জালিয়াতির মিথ্যাবুঝকে ফাঁসি দিয়েছিল। যে রবীন্দ্রনাথ একটা সুন্দর কবিতা লিখেছিলেন, আমি তো দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাহলে এই ঘৃণ্য মানুষটির জন্য তার কবিতা কলমটা সোচ্চার ছিল। শিবাজির মতো একজন ভীরু কাপুরুষের জন্য তার কলম সোচ্চার ছিল, কিন্তু পলাশী নিয়ে কোনো কবিতা নয়, একটিও নয়। আলোচনার বিষয় ছিল পলাশীর বিপর্যয় এবং সাংস্কৃতিক আধিপত্যবাদ। পলাশীর যুদ্ধ বিশ্বের ইতিহাসের একটি সাড়া জাগানো বা হৃদয় বিদারক ঘটনা বললেও বলা যায়। 1757 সালের 23শে জুন এদিনেই বাংলার ভাগ্যটা নির্ধারিত হয়। যুদ্ধটা বেশিক্ষণ নয়, একদিন ব্যাপী। সকাল 8টায় শুরু হয়েছিল এবং বিকেল 5টায় যুদ্ধের অবসান। এবং প্রকৃত যুদ্ধটা যদি বলা হয়, আসলে এটা যুদ্ধও নয়, এটা এক ধরনের একটা প্রহসন। সকাল 8টায় যুদ্ধ শুরু হলেও যখন নবাবের জয় জয়কার ছিল, ঠিক সেই মুহূর্তে মীর জাফরের প্ররোচনায় কিংবা ষড়যন্ত্রে যুদ্ধটা স্থগিত করা হয়। আর বিশ্রামরত সৈনিকদের উপর ইংরেজরা আকস্মিক আক্রমণ চালিয়ে এই হৃদয় বিদারক ঘটনার জন্ম দেয়। যদিও সিরাজের পক্ষে 50,000 সৈনিক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ অংশগ্রহণ করেছিল মাত্র 5,000, আর ইংরেজদের সৈন্য ছিল 3,000। বলা যায় এটা বিশ্বাসঘাতকদের বিজয় এবং একজন দেশপ্রেমিক ব্যক্তির পরাজয়। আমরা গর্ব করে বলতে পারি বিশ্বের ইতিহাসে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আমাদের শাসক প্রাণ দিয়েছেন, আমাদের শাসক শহীদ হয়েছেন, এটা আমরা বিশ্বের বুকে গর্ব করে বলতে পারি। তো 1757 সালের এই যুদ্ধটা 23শে জুন যখন সমাপ্ত হয়, সিরাজদৌল্লা হয়তো পলাতক ছিলেন, প্রাণ রক্ষার্থে তিনি চেয়েছিলেন নতুন কোনো আশ্রয় গিয়ে আবার নতুনভাবে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু সেই সুযোগটা তাকে দেয়নি সেই বিশ্বাসঘাতকরাই, এবং তাকে আটক করা হয় জাফরগঞ্জের কয়েদখানায়। তার মায়ের স্নেহধন্যে লালিত ব্যক্তির হাতে তার প্রাণ হানি ঘটে। তো সিরাজদৌল্লার কথা প্রসঙ্গে যেহেতু এসেছে 23শে জুন পালনের প্রয়োজনীয়তাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 23শে জুন পালন প্রথম করেছিল নেতাজি সুভাষ বসু 1939 খ্রিস্টাব্দে। তিনি 23শে জুন পালনের উদ্যোগটা প্রথম গ্রহণ করেন, এবং এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন মৌলানা আকরাম খাঁ, এবং এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং তিনি একটা কমেন্টও লিখেছিলেন দৈনিক আজাদে। তিনি বলেছিলেন সিরাজদৌল্লার স্মৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যেহেতু আমরা প্রত্যেকে মুক্তি সংগ্রামে নিয়োজিত, আমরা প্রত্যেকে মুক্তি সংগ্রামে রত। তিনি সিরাজদৌল্লার এই অংশ থেকে শিক্ষা নিতে চেয়েছিলেন। তা আমি পলাশীর যুদ্ধ নিয়ে তেমন কিছু বলবো না, আমি বলবো পলাশীর বিপর্যয় থেকে শুরু করে এবং আমাদের যে জাতীয় জীবনে যে অধঃপতনটা বা নৈতিক অধঃপতন যেটা আসে, আমি সেই বিষয়ে মূলত আলোকপাত করার একটু চেষ্টা করব। সিরাজদৌল্লার নামের অর্থ যদি করা হয়, সিরাজ অর্থ হচ্ছে প্রদীপ, দৌলা অর্থ হচ্ছে সাম্রাজ্য। তিনি সাম্রাজ্যের প্রদীপ ছিলেন, যেহেতু তিনি সাম্রাজ্যের শেষ স্বাধীন নবাব, এবং হয়তো তাকে কলুষিত করার, তার কালিমালিপ্ত করার চেষ্টা কিন্তু অনেকে করেছে। ডক্টর মোহর আলী এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। তো সিরাজকে নিয়ে এ পর্যন্ত যত কাহিনী রচিত হলো সবগুলো মূলত সিরাজ বিরোধীদের দ্বারা লিখিত, যার কারণে সিরাজের উপর কখনো সুবিচার করা হয়নি। ডক্টর মোহর আলী এই কথা বলেছিলেন। এবং ইভেন সিরাজের মৃত্যু পরবর্তী যে ফার্সি ভাষায় যে ইতিহাসগুলো লেখা হয়, সেখানেও কিন্তু সিরাজকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি। সিরাজকে যথাযোগ্য মর্যাদা প্রথম দিয়েছিলেন অক্ষয় কুমার মৈত্র। তিনি অনেকগুলো অপপ্রচার এবং অনেকগুলো মিথ্যার তিনি অবসান ঘটিয়ে সুন্দরভাবে তিনি তার লেখাটা উপস্থাপন করেছিলেন। তার বইটার নামও হচ্ছে সিরাজউদ্দৌলা।
এবং সিরাজউদ্দৌলাকে নিয়ে বেশ কয়েকটা সাড়া জাগানো নাটকও সৃষ্টি হয়। 1905 সালে প্রথম সিরাজউদ্দৌলাকে নিয়ে নাটক লিখেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ, এবং এই নাটকে তিনি সিরাজকে জাতীয় বীর হিসেবে আখ্যা দিয়েছিলেন। তারপরে শচীন সেনগুপ্তের সে বিখ্যাত নাটকটি, এবং যে নাটকের অধিকাংশ সব গানই লিখে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তারপরে সর্বশেষ আরও একটি নাটক সৃষ্টি হয়েছিল, সে নাটকটি লিখেছিলেন সিকান্দর আবু জাফর। হয়তো আরও লেখা থাকতে পারে, আমি আমার সন্ধানে পাওয়া বিষয়গুলো আমি আলোকপাত করছি। এবং সিরাজউদ্দৌলাকে নিয়ে লেখা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান, হাই পলাশি হাই পলাশি এঁকে দিলি তুই জননীর বুকে কলঙ্ক কালিমা রাশি। অর্থাৎ কাজী নজরুল ইসলাম যেহেতু তিনি নিজে মুক্তি সংগ্রামে ছিলেন, তিনি নিজে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন, এবং তিনি ভালোভাবে উপলব্ধি করেছিলেন পলাশি আসলে জাতীয় জীবনের কালিমা, এবং তিনি খুব ভালোভাবে রিয়েলাইজ করে তিনি সেই কথাটা বলেছিলেন। এবং তিনি আবার কান্ডারি হুঁশিয়ার আরেকটা কথা বলেছিলেন, কান্ডারি ওই সম্মুখে তব পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। অর্থাৎ আমি এই কথাটা বলার উদ্দেশ্য এখানেই, কাজী নজরুল ইসলাম কিন্তু লিখেছেন সিরাজকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিরাজকে নিয়ে কোনো লেখা তিনি লিখেননি। অর্থাৎ এত বড় একটা বিখ্যাত ঘটনা, এত বড় একটা হৃদয় বিধারক ঘটনা, তাকে নিয়ে এটা সম্ভবত ওনার হৃদয়ে একটু স্পর্শ করেনি। আমরা যদি বলি, যদি সিরাজের পতন না হতো, নিঃসন্দেহে কলকাতা কেন্দ্রিক জীবন নয়, ভারতের আধিপত্য থাকতো মুর্শিদাবাদ কেন্দ্রিক জীবন, কারণ তখন রাজধানী ছিল মুর্শিদাবাদ। কিন্তু মুর্শিদাবাদের পতনের পরেই ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে কলকাতা, এবং কলকাতা নগরীর গোড়াপতন করেছিলেন জব চার্নক। এবং কলকাতা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, কলকাতা নামটার সঙ্গে কিন্তু পৌরাণিক বিষয়টি সম্পৃক্ত। কলকাতা মানে কালীকর্তা, অর্থাৎ এই নগরীর যিনি কর্তা, এই নগরীর যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন দেবী কালী। এই কালীকর্তা থেকে কলকাতা নামটির উদ্ভব। এই কালী থেকে কালীগঞ্জ, যা এখন আপনি হয়তো দেখবেন ভারতের ইউটিউবে সার্চ দিলে বা যেখানে সার্চ দেন দেখবেন ইদানিং হয়তো আপনার নামের পরিবর্তনে তারা খুব বেশি জোর আরোপ করছে। তেমনি আমরা যদি একটু লক্ষ্য করি, পলাশির পতনের পরপরই দেখবেন যে ব্রিটিশ যারা বা মুসলমানদের শত্রু যারা, তাদের প্রথম কাজ ছিল ইতিহাস বিকৃতি। কারণ ইংরেজ আনুকূল্যে যে ইতিহাসগুলো রচিত হয় সেখানে কিন্তু সিরাজ ভিলেন, সিরাজ কিন্তু খলনায়ক। হয়তো ওখানে অনেক ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, তিনি অযোগ্য, অদক্ষ ইত্যাদি। কিন্তু এখানে একটু গভীরভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এটি মূলত মুসলিম ভার্সেস অমুসলিমের সংঘাত। কারণ দেখেন সিরাজের পক্ষে কারা ছিল বা সিরাজের বিপক্ষে কারা ছিল। বিপক্ষের প্রায় জনশক্তি তৎকালীন কলকাতার বা তৎকালীন পশ্চিমবঙ্গের বা তৎকালীন বাংলার বিখ্যাত যারা বুদ্ধিজীবী ছিলেন, তৎকালীন বাংলার যারা পুঁজিপতি যারা, তৎকালীন বাংলার যারা খ্যাতিমান ব্যক্তি যারা, তারা প্রত্যক্ষভাবে তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। হয়তো আমরা দেখি ভালো করে দেখেন, যুদ্ধের পরপরই যেটা হয় ইতিহাস বিকৃতির সূচনা, ধীরে ধীরে ইতিহাসকে বিকৃত করা শুরু করে। যে যেমন সিরাজকে ভিলেন বানানো, সিরাজের চরিত্রে কলঙ্কিত করা, এবং সিরাজকে নিয়ে আরও অসংখ্য কাহিনী রচনা করা, এই সমস্ত কাজে তারা উদ্যোগ নিয়েছিলেন। শুধু এই বিষয়ে নয়, যদি আপনি অবজার্ভ করেন তাহলে পুরো বিষয়টা লক্ষ্য করেন, পুরো ভারতে একই অবস্থা। আমি মনে করি যে টুর্সের যুদ্ধ 732 খ্রিস্টাব্দের, যে টুর্সের যুদ্ধ সম্পর্কে পিকে হিটে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। যদি টুর্সের যুদ্ধে মুসলমানরা পরাজিত না হতো তাহলে লন্ডনে আজানের আওয়াজ ধ্বনিত হতো, লন্ডনে মাইকে আজানের আওয়াজ শোনা যেত। ঠিক একইভাবে যদি পলাশিতে সিরাজের পতন না হতো তাহলে পশ্চিমবঙ্গে বা এই বঙ্গে হয়তো কি নিঃসন্দেহে বলা যায় মুসলমানদের আধিপত্যটাই প্রাধান্য লাভ করত। আমরা একটু ভালো করে দেখি, বাংলা ভাষায় যারা কথা বলে তাদের সিংহভাগই কিন্তু মুসলমান। বাংলা মুসলমানদের ভাষা হয়ে ওঠার কথা, কিন্তু সেই হিসেবে তা হয়ে ওঠেনি। কারণ বাংলা ভাষা এখনও দেখে আপনার কলকাতা কেন্দ্রিক আধিপত্য। অথচ সিরাজের যখন পতন হয় তখন কিন্তু বাংলা সাহিত্যের শক্তিমান কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে মধ্যযুগের শেষ কবি বলা হয়। ভারতচন্দ্র একটা কবিতার উদ্ধৃতি দিচ্ছি, তিনি সুন্দর করে বলেছিলেন, না হবে প্রসাদ গুণ, না হবে রসাদ, অতএব কহি ভাষা যাবনি বিষাদ। যে আসলে জবনরা যদিও ঘৃণ্য, কিন্তু জবনদের ভাষাটা আসলে আকর্ষণীয়। এজন্য আমি জবনদের ভাষায় কবিতা লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।
অর্থাৎ পলাশী পরবর্তী সময়ে কিন্তু তখনও কী ছিল, মুসলমানি বাংলার একচ্ছত্র আধিপত্য ছিল। এবং মুসলমানি বাংলায় নিয়ে একটা অভিধান আমি পেয়েছিলাম রেভারেন্ড উইলিয়াম গোল্ডশেখ, যদি আবার এখন এটা খুব একটা পাওয়া যায় না, তো মুসলমানি বাংলা নিয়ে তিনি বইটা লিখেছিলেন। আপনারা দেখেন পলাশীর পতন, ইতিহাস বিকৃতি, তারপরে হয়ে যায় আপনার বাংলা ভাষার যে মুসলমানি বাংলার চির অবসান। এরপরে শুরু হয় সংস্কৃত বহুল বাংলার ব্যাপক ব্যবহার, এবং যেটা অনেকটা কৃত্রিম বলা যায়, যেটা অনেকটা আর্টিফিশিয়াল বলা যায়। আপনি দেখেন সংস্কৃত বহুল যে বাংলাটা প্রচলিত ছিল, সেই বাংলা আসলে আমরা নিজেরা অভ্যস্ত না। যে রবীন্দ্রনাথের যে নাটকগুলো, রবীন্দ্রনাথের যে গল্পগুলো আসলে ভালো লাগার মতোই, বা সাধু ভাষায় রচিত ভালো লাগার মতো, কিন্তু বাস্তব জীবনে আমরা কি ওভাবে কথা বলি? হয়তো ফেসবুকে এখন হয়তো আজকাল লিখে থাকে বা টাইমলাইনে অনেকে শেয়ার করে দেয়, কিন্তু বাস্তবে মানুষ এভাবে এত গুছিয়ে এত সুশৃঙ্খলভাবে কথা বলে কিনা। আপনার এই যে উইলিয়াম ক্যারি, তারপর আপনার ওই ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটি দিয়ে মোটামুটি বলা যায় কৃত্রিম বাংলার প্রসার হয়েছে, যে চিরতরে মুসলিম বা মুসলমানি বাংলার চির অবসান ঘটানো হলো। তারপরে পলাশীর পরাজয়ের পর আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, পলাশীর যখনই পতন হলো, যে মুসলমানদেরকে ধীরে ধীরে এক পেশে করে দেওয়ার বা অর্থাৎ পিছিয়ে দেওয়ার, একদম মুসলমানদেরকে ধ্বংস করার একটা নীল নকশা তৈরি করেছিল ভারতীয় কিছু বর্ণবাদী হিন্দু এবং ইংরেজ। এবং ইংরেজরা মূলত হিন্দুদেরকে প্যাট্রোনাইজ করেছিল, পৃষ্ঠপোষকতা দিয়েছিল, কারণ যেহেতু তারা মুসলমানদের কাছ থেকে ক্ষমতাটা গ্রহণ করেছিল। এবং তারা ধীরে ধীরে খুব সুকৌশলে যে মুসলমানদেরকে এমন অবস্থা করেছিল যেন তারা শিক্ষা থেকে দূরে থাকে, যেন জ্ঞান চর্চা থেকে তারা ক্রমশ দূরে সরে যায়, তারা ধীরে ধীরে যেন একটি পশ্চাৎপদ জনগোষ্ঠীতে পরিণত হয়। এই ধরনের স্টেপ তারাই গ্রহণ করেছিল। আপনারা দেখেন 1835-এ ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা করা হয়, যার ফলে দেখা যায় মুসলমান যারা কর্মরত ছিলেন প্রত্যেকে বেকার হয়ে যায়। কারণ মুসলমানরা তখনও কিন্তু ফার্সিতেই পারদর্শী ছিলেন, বা উর্দুতে পারদর্শী ছিলেন, কিংবা আরবিতে পারদর্শী ছিলেন। ইংরেজি ভাষা তারা তখনও শিক্ষাটা গ্রহণ করেনি, কিন্তু তারা দেখেন খুব সুকৌশলে সুপরিকল্পিতভাবে হিন্দুদেরকে গড়ে তুলেছিল। যখন এই ধরনের একটা জনগোষ্ঠী তৈরি হয়, তখনই এই কাজটা করে মুসলমানদেরকে একদম কী করা হয়, নিঃস্ব করে দেওয়া হয়। তারপরে দেখেন 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথায় কারা বেনিফিটেড বা কারা উপকৃত, একটু ভালো করে দেখেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথায় কিন্তু হিন্দুরাই সবচেয়ে বেশি উপকৃত। এই কারণে মুসলমানরা কী হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। অর্থাৎ খুব ধীরে ধীরে এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি যে একটা কথা শোনা যায়, বিল্লাতুল কুফার ওয়াহিদা। এটা খুব ভালোভাবে দেখেন, এখানে কিন্তু সমস্ত অমুসলিম শক্তি কিন্তু এক হয়েছিল। এখানে বা কোনো মুসলমানদের প্রতি সিম্পাথি দেখানোর বিষয়টা তখনও তারা মাথায় আনেনি। কীভাবে এই একটা জনগোষ্ঠীকে চিরতরে ডেস্ট্রয় করে দেওয়া যায়, ওই তালে তারা লিপ্ত ছিলেন, যেন আর কখনো তারা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি অবজার্ভ করে দেখবেন, স্বাধীনতা সংগ্রামী বা শহীদ যারা, তাদের তালিকার মধ্যে মুসলমানদের নামটা অনেক দীর্ঘ। কারণ ঈদের স্বাধীনতা ফিরিয়ে আনতে তারা কিন্তু তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তারা কিন্তু নিশ্চুপ থাকেনি। আচ্ছা, এরপরে আমরা আরও দেখতে পাই যে ধীরে ধীরে তারা বিভিন্ন স্থানের নামটা পরিবর্তন করেছিল, যাতে মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান যেন মুছে যায়। তো মুর্শিদাবাদের পরিবর্তে কলকাতা যখন রাজধানী হলো, ধীরে ধীরে আরও অনেক অঞ্চলের নামও পরিবর্তন হলো, যে তারা কিন্তু এখনও অব্যাহত আছে। এখনও কিন্তু হিন্দুরা তাদের নাম পরিবর্তনের সেই ট্রেন্ড বা সিলসিলা থেকে এখনও বের হতে পারেনি। তো রিসেন্ট আমি দেখেছি আওরঙ্গাবাদ, ভারতের আওরঙ্গাবাদের নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আওরঙ্গাবাদের নামকরণ করা হচ্ছে শম্ভুজিনগর। সিরাজের আপনার ওই শিবাজির বংশধর শম্ভুজিনগর এই নামটাই করেছে। এবং কলকাতা রিসেন্ট একটা বিখ্যাত রাস্তার নাম ছিল মসজিদ বাড়ি রোড, এই নামটা পরিবর্তন করে বলা হয়েছে নেতাজি পল্লী রোড। আমি আরেকটু সারপ্রাইজ হলাম, আপনার কলকাতা বিজেপির সভাপতি ছিলেন আপনার দিলীপ ঘোষ, তিনি স্পষ্ট বলেছিলেন ইসলামপুর না, আমরা এখন থেকে বলবো ঈশ্বরপুর। ইসলামপুর নামটাই ওনাদের রাখার পক্ষে নয়। যেমন অতীতে এভাবে আরও স্থানের নাম পরিবর্তন করে, যেমন আমি যদি বলি সরফরাজপুর, এটা তারা কৌশলে তারা বানিয়ে ফেললো সর্পরাজপুর, নামটা ছিল কিন্তু সরফরাজ। ঠিক একইভাবে যেন বাংলাদেশে ঈশ্বরদী না, যার নাম হচ্ছে ইসাখার দিক, কালক্রমে সেটা হয়ে গেল ঈশ্বরদী। যেমন কুমারখালী, কুমার থেকে কুমার না, বিষয়টা এরকম নয়, কমর কুলি খাঁ, এই নামটাকে বিকৃত করে তারা কী করে ফেললো, কুমারখালী করে ফেললো।
তো এইভাবে আপনার হয়তো আরও ডজন ডজন উপমা খুঁজে পাওয়া যাবে কীভাবে আমাদের নামগুলোকে বিকৃত করে ফেলা হয়। যেমন এলাহাবাদের নাম কিন্তু এখন করা হয়েছে প্রয়াগরাজ। এই নগরীর যে মুসলমানদের হাতে গোড়াপত্তন, মুসলমানদের হাতে বিকাশ, এরা বোঝার আর সুযোগ থাকবে না। তো রিসেন্ট আপনার যোগী আদিত্যনাথ খুব শক্তভাবে বলেছেন যে হায়দ্রাবাদের নামটা পরিবর্তন করে দেওয়া হোক, এবং তিনি বলেছেন তিনি হায়দ্রাবাদ ভিজিট করলে প্রথম কাজ হবে এই নামটা বদলে দেওয়া। তারপর আমি রিসেন্ট আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আপনার তারা যে ইতিহাসকে কীভাবে বিকৃত করে বা ইতিহাসের উপর কীভাবে নগ্ন হস্তক্ষেপ চালায়, যে আপনার শুভেন্দু অধিকারী যিনি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্ব পাবে শিবাজি, আমাদের হিন্দুদের ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ তারা বাবর, আকবর কারো নাম রাখার পক্ষপাতী নয়, এটা সুস্পষ্টভাবে তারা বলেছে। হয়তো আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। তারা কিন্তু এই ধরনের কোনো নাম রাখারই পক্ষে নয়। মুসলমানদের বীরদেরকে তারা বীর বলে স্বীকৃতি দিতেও তারা রাজি নয়। অথচ শিবাজি তিনি ছিলেন একেবারেই গোড়া হিন্দু বলা যায়। গোড়া হিন্দু না শুধু, তিনি একজন বীর কাপুরুষ, কিন্তু বারবার ময়দানে সততা দিয়ে জয়লাভ করেছেন। সম্রাট আওরঙ্গজেব তাকে বলতেন পাহাড়ি ইঁদুর। অর্থাৎ তার সমস্ত অভিযান তিনি কখনো হাসতেন, বলতে শিবাজি এই অঞ্চলটা জয় করে তিনি হাসতেন, পাহাড়ি ইঁদুর তিনি পাত্তাই দিতেন না, বলতে তেমন কিছু নয়। তাহলে দেখেন আজকে সেই শিবাজি কিন্তু ভারতের জাতীয় বীর না, তারা আজকে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে থাকে শিবাজির সেই বিখ্যাত কবিতাটা, যা রবীন্দ্রনাথ লিখেছিলেন, জয় দুহে কণ্ঠে বলে আজি হে মহারাজা শিবাজি। দেখেন খুব ভালো করে, শিবাজিকে নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখেছে, পলাশী নিয়ে কিন্তু লিখেনি। কিন্তু পলাশীর একজন ঘৃণ্য ব্যক্তিকে নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, যেমন নন্দকুমার কিন্তু পলাশীর ভিলেন। কারণ পলাশীতে পরাজয়ের পিছনে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে তার মধ্যে একজন হচ্ছেন নন্দকুমারকে কিন্তু ইংরেজরা পরবর্তী ফাঁসি দিয়েছিল, এবং এটাই ছিল ভারতের ইতিহাসের প্রথম ওপেন ফাঁসি, 5 আগস্ট। আমরা 36 জুলাইয়ের সাথে অ্যাড করতে পারি। একই দিনে প্রথম কী করা হয়, ফাঁসি দেওয়া হয়। এবং অথচ জালিয়াতির মিথ্যাবুঝকে ফাঁসি দিয়েছিল। যে রবীন্দ্রনাথ একটা সুন্দর কবিতা লিখেছিলেন, আমি তো দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাহলে ঘৃণ্য মানুষটির জন্য তার কবিতা কলমটা সোচ্চার ছিল। শিবাজির মতো একজন ভীরু কাপুরুষের জন্য তার কলম সোচ্চার ছিল, কিন্তু পলাশী নিয়ে কোনো কবিতা নয়, একটিও নয়। সম্ভবত আহমদ শরীফের একটা লেখা পড়েছিলাম, বলছে রবীন্দ্রনাথ মুসলমান নিয়ে একটা কবিতা লিখেছে, সেটা হচ্ছে সম্রাট শাহজাহানকে নিয়ে, আর কোনো কবিতা নয়। আরগুলো ইন্ডিয়া ওরা ব্যাখ্যা তা করাচ্ছে। আসলে প্রকৃত ওটা আহমদ শরীফের লেখা, জানি না আহমদ শরীফের এই লেখাটা কিন্তু ওনার রচনাবলীতে অন্তর্ভুক্ত হয়নি। আমি নিজে ব্যক্তিগত অনেক তল্লাশি দিতে পাইনি লেখাটি। তাহলে ইতিহাস বিকৃতির ধারাটা এখনও অব্যাহত রেখেছে, তারা অব্যাহত রেখেছে নাম পরিবর্তনের সে সিলসিলা। তারপরে তাহলে আমি প্রথমে বলতে চেয়েছিলাম ইতিহাস বিকৃতি, তারপরে আরেকটা কথা বলেছিলাম যে বাংলা ভাষার উপর নগ্ন হস্তক্ষেপ। সম্ভবত এই ভাষাটাই সবচেয়ে বেশি নিগৃহীত ভাষা, বাংলা ঠিক একইভাবে হিন্দি ভাষাটাও রয়েছে। কারণ দেশভাগের পর হিন্দি ভাষাটা করা হয় সংস্কৃত প্রধান, অথচ একসময় হিন্দি ভাষা ছিল আরবি ফার্সি শব্দ বহুল। কারা এখন উদাহরণ দিয়ে বলতে হয়, যেমন তারা সাদি শব্দের পরিবর্তে বলে বিবাহ, সাদি শব্দের এক টোটালে বাদ দিয়ে ফেলেছে। আর রিসেন্ট ইয়াগুলো দেখবেন, হিন্দি মুভিগুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন, তারা কিন্তু উজির আলা কথাটা বয়কট করছে। তারা কিন্তু এখন বলা শুরু করেছে প্রধানমন্ত্রী, মন্ত্রীজি, বাবুজি। তারা কিন্তু এখন ধীরে ধীরে অনেকগুলো শব্দ কাট করতে শুরু করেছে। এবং আমি একটা আলোচনাও পেয়েছিলাম, জওহরলাল নেহরু একবার বিরক্ত হয়ে বলেছে, এটা কী ধরনের ভাষা তোমরা সৃষ্টি করলা, এটা কী ধরনের ভাষা তোমরা তৈরি করো, আমি কিছুই বুঝতে পারছি না। তো ভাষার উপর সে নগ্ন হস্তক্ষেপ তারা অব্যাহত ছিল এবং এখনও ছিল। এবং বাংলা ভাষা তখন তারা একটা শুরু করেছিল মুসলমানদেরকে ঘৃণ্যভাবে গালিগালাজ করা। দেখবেন ওই সময় সাহিত্যগুলো অধ্যয়ন করে দেখবেন মুসলমানরা যেন ভিলেন, মুসলমানরা যেন চিরঘৃণিত। এবার রবীন্দ্র সাহিত্য মুসলমানরা কিন্তু প্রশংসা পায়নি, ঘৃণ্য চরিত্রগুলো যেন কী করেছিল, মুসলমানদেরকে স্থান দেওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্র একবার একটা কটাক্ষ করে একটা কথা বলেছিল, ঢাকায় 3টা জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়, আর 3টাই কলহপ্রিয়, একটা কাক, একটা কুকুর, একটা মুসলমান। আর বঙ্কিমের উপন্যাসগুলো দেখেন, প্রায় উপন্যাসগুলোতেই মুসলমানদের প্রতি কি এক ধরনের বিদ্বেষ। তারপর আমরা দেখতে পারি পলাশী উত্তর একসময় এই বাংলায় হয়ে উঠেছিল হিন্দুদের সবচেয়ে শক্তিমান স্থান। যে আজকে বিজেপির জয় জয়কার যদিও হয়েছে এখন, কিন্তু বিজেপির গোড়াপত্তন কিন্তু বাংলায়। বিজেপির গোড়াপত্তন বাংলায়। আমি মনে করি এটা মূলত আসলে এই পলাশীর পট পরিবর্তনটা সব এই দুরবস্থাটা তৈরি করেছে।
বিজেপির গোড়াপত্তর বাংলা 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জির সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন জনসংঘ, যেটা পরবর্তী বিজেপির বিজেপি নাম ধারণ করে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি কী পরিমাণ হিন্দু বিদ্বেষ ছিল তার মধ্যে তার একটা আলোচনায় তিনি সরাসরি বলেছিলেন 1942 সালে। সে আলোচনায় তিনি সরাসরি বলেছিলেন যে মুসলমানদের আরব থেকে এসে তাদেরকে আরবে ফিরে যেতে হবে, মুসলিম বিদ্বেষ থেকে। এবং তিনি সরাসরি বলেছিলেন যে মুসলমানদেরকে আরবে ফিরে যেতে হবে। এবং এর রিপ্লাই কিন্তু একজন চট্টগ্রামের একজন তরুণ সেই সময় দিয়েছিলেন, এবং তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। বলা হয়ে থাকে 42-এর ছাত্র আন্দোলনের প্রথম আটক ছাত্রনেতা তিনি ছিলেন ফজলুল কাদের চৌধুরী। তিনি রিপ্লাই দিয়েছিলেন যে আর্যরা এসেছিল বলগা উড়াল থেকে, তাদেরকে বস্তায় করে ওখানে পাঠিয়ে দেওয়া হোক। এই কথা বলার জন্য তাকে কিন্তু তাৎক্ষণিক গ্রেফতার করা হয়, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জিন্না যারা ছিলেন প্রত্যেকে তাকে সেদিন ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকে তার পক্ষে থাকার জন্য। রাস্তায় যেন মুসলিম লীগের কর্মীরা নেমে আসে, সবাই যেন এই তরুণের পক্ষে অবস্থান নেয়। তো আমি এখানে আরও কিছু কথা বলতে চাই যে পলাশির পট পরিবর্তন। তো পলাশির পট পরিবর্তনের জন্য আরও বিষয়, যেমন একচ্ছত্রভাবে আমরা দায়ী করি মীর জাফরকে। এখানে কেউ টার্গেট করে কিন্তু মীর জাফরকে ভিলেন বানানো হলো। মীর জাফর যতটুকু না ভিলেন, ইতিহাসে তাকে সবচেয়ে বেশি ঘৃণ্য বানানো হলো। যদি বলা হয় প্রকৃত ভিলেনকে, মীর জাফর হচ্ছে যিনি ভয়ঙ্কর ভিলেন ছিলেন, তিনি জগৎ শেঠ। কারণ মোহর আলী খুব চমৎকারভাবে একটা কথা বলেছিলেন যে মীর জাফর পক্ষে না থাকলেও সিরাজের পতন হতো, কারণ ছকটা ওইভাবে তৈরি হয়ে গিয়েছিল। মীর জাফর হয়তো বুঝতে পারেন, আর বুঝে হোক না বুঝে হোক সে পদলোভ সামলাতে পারেনি। সে নবাব হবে পরবর্তী এই আশায় সে কী করেছিল, তাদের ফাঁদে পা দিয়েছিল। এ জগৎ শেঠ, শেঠ মানে আসলে বণিক। শেঠ কিন্তু আমাদের চট্টগ্রাম, শেঠ পদবীধারী কিন্তু চট্টগ্রামেও আছে। কিন্তু শেঠ মানে ব্যাংকার, জগৎ শেঠ মানে জগতের ব্যাংকার। তো মীর কাসিম পরবর্তীতে এই ব্যাংকারকে কী করেছিলেন, বস্তা করে গঙ্গায় ফিরে দিয়েছিলেন। চিন্তা করেছিলেন এগুলো রাখলে বিপদ, এগুলো রাখলে বিপদ, এই জন্য এগুলোকে কী করতে হবে, আপদ সরাতে হবে। তো আমরা হয়তো একথাই বলবো যে পলাশির সিরাজের যেমন পতন হলো, ঠিক একইভাবে পলাশির বিজয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। এটাকে বলা হয় না যে মুসলিম বা হিন্দু বিদ্বেষ ওইভাবে দেখা হয় না, কিন্তু আসলে বিষয়টা গভীরভাবে দেখলে ওটাই কিন্তু ফুটে ওঠে। কারণ জগৎ শেঠ বলেন, রায় দুর্লভ বলেন, প্রত্যেকের মধ্যে কিন্তু তীব্র হিন্দু বিদ্বেষ ছিল, মুসলিম বিদ্বেষ ছিল। প্রত্যেকে মুসলমানদের বিপক্ষে তাদের অবস্থান ছিল। তারা কিন্তু কেউ চাইলে মুসলমানদের শাসন স্থায়ী হোক। এবং মীর জাফরের বংশধররা কিন্তু এখনও কিন্তু সাফারার। কারণ রিসেন্ট যে আপনার ভারতে এসআইআর হয়েছিল, সেখানে কিন্তু মীর জাফরের বংশধরদেরকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরে পলাশির আরও বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যারা পলাশির সবচেয়ে যারা কুশল বা ঘৃণ্য ব্যক্তি, যেমন ইয়ার রায় দুর্লভ ছিলেন, ইয়ার লতিফ ছিলেন, উমি চাঁদ ছিলেন, রাজ বল্লভ ছিলেন, শেতাব রায় ছিলেন, বা রায় দুর্লভ অনেকে ছিলেন। হ্যাঁ, আমি প্রত্যেকের কথা আর পরিচয় সম্পর্কে বলা সম্ভব, তবে এটুকু বলবো পলাশির যারা গাদ্দার কারো পরিণতি ভালো হয়নি, একজনের পরিণতি ভালো হয়নি। ইভেন লর্ড ক্লাইভ তার শেষ জীবনে সুখের হয়নি। যে লর্ড ক্লাইভের মূর্তিটা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু লর্ড ক্লাইভের জন্মস্থানে বারবার দাবি উঠছে যে মূর্তিটা এই অভিশাপটা কী করা হোক, সরিয়ে দিয়ে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হোক। এরপরে পলাশির পরবর্তীতে আধিপত্যবাদ ক্ষেত্রে আমরা তো অবজার্ভ করে দেখতে পাই যে মুসলিম শাসনের চির অবসান। কারণ দেখেন মুর্শিদাবাদ আর কিন্তু মুসলমানদের অধীনে আসেনি। 1757 কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ মুসলমানদের হস্তচ্যুত হলো, আর কিন্তু মুসলমানরা ফিরে পায়নি। মুসলমানদের স্মৃতি বিজড়িত অনেকগুলো জায়গায় কিন্তু এখনও কোথায়, পশ্চিমবঙ্গে। তারপরে দেখেন পলাশির পতনে কী হলো। পলাশির পতন আরেকটি যদি বলা হয় চিরসত্য কথা, হিন্দুত্ববাদের উত্থান। হিন্দুত্ববাদটা আসলে পলাশির পরে সৃষ্টি হয়েছিল। পলাশির পরপরই কিন্তু হিন্দুদের মধ্যে কী হয়, হিন্দু তোষণ বা হিন্দু প্রীতি ধীরে ধীরে সৃষ্টি হয়। তারপরে হিন্দুদের মধ্যে হিন্দু রাষ্ট্র গঠন করার একটা মানসিকতা তৈরি হয়। আপনারা দেখেন এই বঙ্গভঙ্গ যেই মনে হয়েছিল মুসলমানদের পক্ষে আসবে, তখনই কিন্তু হিন্দুরা সোচ্চার হয়ে ওঠে। আবার যে বঙ্গভঙ্গ বাতিলের জন্য তারা সংগ্রাম করেছিল 47, তারা কিন্তু সেই বঙ্গভাগটাই চেয়েছিল। তারা এক বঙ্গ চায়নি, তারা কিন্তু এক বঙ্গ চায়নি, আপনি দেখতে পারেন। তারপর আমি যদি বলি পলাশির বিজয়, পলাশির পরাজয়।
বা ইংরেজদের বিজয় বা মুসলমানদের পরাজয়, আমি বলবো সেটা পৌত্তলিকতার বিজয়, সুস্পষ্টভাবে পৌত্তলিকতার বিজয়। কারণ আপনি দেখেন আমাদের ব্যবহৃত বাগধারা, আমাদের ব্যবহৃত শব্দ তখনই পৌত্তলিকতার অনুপ্রবেশ শুরু হয়। আমরা কিন্তু ঐশী শব্দটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ঐশী, ঐশী মানে ঈশ্বর, এটা আমাদের শব্দ নয়। আমরা বলে থাকি অকাল বোধন, প্রবাদ, বাগধারা, আমাদের নয়। হ্যাঁ, আমরা কি এগুলো পরিহার করার কথা বলছি না। দেখেন, অর্থাৎ আমাদের পিছিয়ে পড়ার সুযোগে এভাবে তারা আস্তে আস্তে করে কী করেছে, করতলগত করেছে। হ্যাঁ, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে বলেছি, হয়তো রেফারেন্স আমার মনে আসছে না, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। বাঙালি হিন্দুদের প্রধান উৎসব কিন্তু দুর্গা উৎসব, এবং দুর্গাপূজার প্রবর্তন কিন্তু চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের সেই আপনার মেধস মুনির আশ্রম বোয়ালখালী, ওইখান থেকে কিন্তু মূর্তি পূজার সূচনা সারা বিশ্বে, ওইখান থেকেই সূচনা। এবং দুর্গাপূজার পালিত হতো ডিসেম্বর আপনার বসন্তকালে, দুর্গাপূজা হতো বসন্তকালে, কিন্তু এখন দুর্গাপূজা হয় শরৎকালে। কারণ কিন্তু ঘুরে ফিরে ওইটাই। কারণ পলাশীর যখন ট্র্যাজেডিটা হয় তখন ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে আপনার ইংরেজদেরকে, যেহেতু ইংরেজদের এত বড় অর্জন, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে স্বাগত জানানো হবে, বর্ষাকালে যা জানানোটা নিরাপদ ছিল না। এই জন্য শরৎকালে সুন্দর করে আয়োজন করে গোটা করে কী করা হয়, সংবর্ধনা দেওয়া হয় লর্ড ক্লাইভকে। এবং সেই থেকে শারদীয় দুর্গা উৎসবের সূচনা, সেই থেকে এখনও পর্যন্ত সেই থেকে শারদীয় দুর্গা উৎসব শরৎকালে লালিত পালিত হয়। কারণ ইংরেজদের গাত্রবর্ণ ছিল যেহেতু কি ধবধবে সাদা, এরাই ছিল দেবতা। আর মুসলমানের গায়ের রং তো ধবধবে সাদা ছিল না, তাই মুসলমানরা ছিল অসুর। এই যুদ্ধটা ছিল দেবতা এবং অসুরের যুদ্ধ। যুদ্ধে দেবতার জয় হয়, অসুরের পরাজয় হয়। সেই যে দুর্গাপূজা এখন শুরু হলো, এখনও কিন্তু বাঙালি হিন্দুরা শারদীয় উৎসব পালন করে কখন, শরৎকালে, তখন থেকে শুরু হয়। যদিও প্রকৃতি ইতিহাস তারা আড়াল করতে চায়, তারা কিন্তু অন্য কথা বলে, কিন্তু মূল বিষয়টা ছিল এটাই। তারপরে দেখেন হিন্দু সংস্কৃতির উত্থান, যা আমাদের ধীরে ধীরে আমাদের সংস্কৃতি হিন্দুরা ব্যাপকভাবে প্রভাবিত করে। গ্রামে কিন্তু আপনারা দেখবেন অনেকগুলো ধীরে কীভাবে প্রভাবিত করে। গ্রামে একসময় কী ছিল, আমার এখনও মনে পড়ে যে ভোরবেলা কেউ যখন বের হতো, নিষেধ করা হতো কখনো খালি কলসি নিয়ে বের হতো। খালি কলসি দেখলে সবার অমঙ্গল হয়, এবং এটা নিয়ে বেশ গ্রামে ঝগড়াও হতো, অনেক মহিলাকে ইনসাল্ট করা হতো। এখন মানুষ অফিসে যাবে, তুমি কেন খালি কলসি নিয়ে বের হলে, এটা ওদের, এটা আমাদের নয়। তারপর আরও অনেক অপসংস্কৃতি দেখেছিলাম যে অবশ্যই কী করতে হবে, শ্রাদ্ধ অনুষ্ঠান মেজবান দিতেই হবে। দিনের সাথে সিলেক্টটা আমাদের বিষয় নয়। তারপরে দেখেন কোনো মানুষের মৃত্যুতে আপনার একসময় দেখা যেত গ্রামে দরজায় প্যারেকটুকে দেওয়া হতো, যেন মৃত্যুদূত আর দ্বিতীয়বার ফিরতে না পারে। তারপর আমরা এও দেখেছি কোনো বাড়িতে মানুষ যখনই মারা যেত, সে বাড়ির কলসির পানিগুলো তাৎক্ষণিক ফেলে দেওয়া হতো। কারণটা কি? কারণ কিন্তু এটা তখন শুনেছিলাম দেবদূত নাকি প্রাণ নেওয়ার পর তার তরবারিটা এখানে ধুয়েছিল, এই জন্য পানিটা ফেলে দেওয়া উচিত। তা আপনারা যে এইভাবে তল্লাশি দেন, হয়তো দেখবেন অসংখ্য কুসংস্কৃতি বা অপসংস্কৃতি এভাবে আমাদের মধ্যে ঢুকে পড়ে, যেগুলো মূলত এই হিন্দু সংস্কৃতি বা যদি বলা হয় পলাশী উত্তর অপসংস্কৃতির অনুপ্রবেশ। তারপরে আমরা যদি বলি এরপরে তখন এই যে দরগাকে শ্রদ্ধার স্তরে নিয়ে আসা, এটা তখন খুব বেশি প্রাধান্য পায়, সব খুব বেশি। আপনি দেখবেন দরগাগুলো এমন হয়ে উঠেছে হিন্দু মুসলিম প্রত্যেকে কিন্তু দরগায় যেতে কারো আপত্তি নেই, কিন্তু মসজিদে যেতে আপত্তি অনেকের আছে। তো পলাশী উত্তর আমাদের এই বিষয়গুলো সবচেয়ে বেশি কঠিনভাবে আমাদেরকে রেখাপাত করেছিল। তারপরে আমরা যদি বলি তখনই মূলত কী হয়, উপমহাদেশ নিঃস্ব হয়ে যায়। কারণ উপমহাদেশ যে পরিমাণ প্রপার্টি ছিল সেটা আমাদের কারো কাছে চাওয়ার মতো ছিল না। আমাদের কারো হয়তো এত বেশি প্রপার্টি ছিল, আমরা কারো কাছে হয়তো ভিক্ষা চাইতে হতো না বা সহযোগিতা চাইতে হতো না। কারণ কলম্বাসের আমেরিকা জয়ের পশ্চাতে কিন্তু কারণ একটাই, কলম্বাসের যে আমেরিকা জয়ের পশ্চাতে কারণ একটাই, কারণ সে শুনেছিল শৈশবে ভারতের রাস্তায় পথে ঘাটে অসংখ্য সম্পদ পড়ে থাকে। ভারতীয়রা সম্পদকে, এত বেশি সম্পদ কীভাবে তারা কী করবে, সদ্ব্যবহার করবে। এই জন্য সে ভারত জয়ে বের হয়েছিল, কিন্তু জয় করেছিল আমেরিকা। যদিও কিন্তু আমেরিকা তাদের জয় নয়, আমেরিকায় কিন্তু এর আগে মুসলমানদের অস্তিত্ব ছিল, যদিও সেটা গোপন করা হয়। তাহলে দেখেন তো একটা সমৃদ্ধ জনপদ কালক্রমে কী হয়ে গেল, একদম নিঃস্ব হয়ে গেল। আর আমাদের
দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস হয়ে গেল। প্রচুর মুসলমানদের কী ছিল, বাড়ি বাড়ি কিন্তু কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বাড়ি বাড়ি কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। যেমন আপনার তখন হয়তো গুরুগৃহ বলা হতো, তখন হয়তো বলা হতো গুরুর কাছ থেকে তালিম নিতে হবে, শিক্ষা নিতে হবে, তার সান্নিধ্যে থাকতে হবে। ওই অবস্থাটা চির অবসান হয়। এবং আমরা উদাহরণ দিয়ে একটা কথা বলবো, চট্টগ্রামে কিন্তু একসময় একটা মাদ্রাসা ছিল, যেটা চট্টগ্রাম শহরের প্রথম মাদ্রাসা বলা হয়, কাজী ডেউরির পাশেই ছিল মিরাইয়ার মাদ্রাসা। ইংরেজি কিন্তু এই মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছিল। এবং তৎকালীন চট্টগ্রামের আরেকজন সন্তান ছিল মৌলানা আবুল হাসান, তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার, বদ্রাহাটের পরপরই। উনি কিন্তু আপনার মুনসেফ ছিলেন। উনি তাৎক্ষণিকভাবে মুনসেফের চাকরি থেকে রিজাইন দেন, রিজাইন দিয়ে চলে এসে নিজের বাড়িতে মাদ্রাসা খুলেন। কারণ তিনি চাননি দিনী শিক্ষার চির অবসান হয়তো কখনো মেনে নিতে পারেন। তিনি সরকারি চাকরি ছেড়েছেন, কিন্তু দিন চর্চা থেকে বিরত হননি। সে আবুল হাসানের কবর কিন্তু এখনও ইয়াতে আছে, কত মোবারক মসজিদে গেলে দেখবেন সামনে লাগোয়া কবরটা এখনও আছে। তো পলাশীর যে আধিপত্যবাদ, যে পলাশী পরবর্তী আমাদের দুরবস্থা, তার সামান্য কয়েকটা চিত্র আমি তুলে ধরেছি। হয়তো আমি আলোচনা করলে হয়তো আরও হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, হয়তো আমারও ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে, হয়তো আমার আরও প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল। তা আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাচ্ছি আমার আলোচনা উপস্থিত থাকার জন্য, এবং আমার ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম।